বাচ্চ ব্ল্যাকবোর্ড ছাড়া মানে বোর্ড ছাড়া এই আলোচনাটা অসম্ভব, মুখে মুখে বললে হবে না কিছু। তো সেজন্য আমরা একটু বোর্ডের সাহায্য নেব, আপনারাও একটু এটা খেয়াল রাখেন, ঠিক আছে? এই জন্য যাই হোক, এটা একটা কাজের জিনিস, কিন্তু যে কোনো প্রশ্ন টশ্ন ইত্যাদি ইত্যাদি যখনই দেখবেন ওই বাচ্চা থেকে দু একটা প্রশ্ন করে অলরেডি। যাই হোক, বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে বলে বাচ্চ। বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গি অর্থাৎ একই বাক্য আমরা নানানভাবে বলতে পারি, ঠিক আছে? কখনো দেখা যাবে যে কর্তাকে গুরুত্ব দিয়ে, আবার কখনো কর্মপদকে গুরুত্ব দিয়ে, আবার কখনো ক্রিয়াপদকে গুরুত্ব দিয়ে, ঠিক আছে? তো এই হিসাবে দেখা যায় কখনো কখনো ওই বাচ্চগুলো আলাদা হয়ে যায়। অর্থাৎ কর্তাপদকে গুরুত্ব দিলে কর্তাবাচ্য, কর্মপদকে গুরুত্ব দিলে কর্মবাচ্য, ক্রিয়াপদকে গুরুত্ব দিলে ভাববাচ্য। যাই হোক, তাহলে আমরা একটা জিনিস দেখি, আপনারা একটু বোর্ডে খেয়াল করেন, ঠিক আছে? যে যেমন একটা বাক্যের গঠন কেমন থাকে আমরা যদি একটু দেখি, যে অনেক সময় এই প্রশ্নটাও কিন্তু আসে যে বাংলা বাক্যের সার্থক ক্রম কী। সার্থক ক্রম হচ্ছে প্রথমে থাকে কর্তা, তারপর থাকে কর্ম, তারপর থাকে ক্রিয়া। এই প্রশ্নটা আপনারা অসংখ্যবার দেখবেন যে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসছে, ঠিক আছে? এরকম দেওয়া থাকে কর্তাযোগ কর্মযোগ ক্রিয়া সমান সমান কী, ঠিক আছে? উত্তর হচ্ছে বাক্য। অথবা প্রশ্নটা করে যে বাংলা বাক্যের সার্থক ক্রম কী, তাহলে উত্তর দিতে হয় কর্তা কর্ম ক্রিয়া, এরকম। তো স্বভাবতই একটা প্রশ্ন থাকে বা আপনাদের মনে আসতে পারে যে আমরা পড়তেছি বাচ্চ, তো তার মধ্যে আবার এই প্রসঙ্গ আসতেছে কেন, কর্তা কর্ম ক্রিয়া বাক্য প্রকরণের অংশ। এটা একটা মানে এটা ছাড়া বাচ্চ বোঝা একটু টাফ হয়ে দাঁড়ায়, তো এই জন্য। যাই হোক, এখন এইটা মাইনে আমি একটা বাক্য লিখতেছি, দেখেন। তাহলে লেখলাম হলো বাক্যটা গরু ঘাস খায়, ঠিক আছে? এখানে গরু হচ্ছে কর্তা, ঘাস হচ্ছে কর্ম, ক্রিয়া হচ্ছে খায়। এখন বুঝতে একটু সহজ হবে আপনাদের জন্য যে যখন কর্তা অর্থাৎ গরুকে প্রাধান্য দেওয়া হয় বাক্যে কর্তৃবাচ্য, কর্ম অর্থাৎ ঘাসকে প্রাধান্য দেওয়া হয় তখন সেটা কর্মবাচ্য, ক্রিয়াকে প্রাধান্য দিলে ভাববাচ্য। আচ্ছা, এখন বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে বলে বাচ্য। প্রকাশভঙ্গিটা একটু দেখাই আবার। স্যার, আমার একটু প্রশ্ন ছিল, করতে পারি কি স্যার? জি। কর্ম আর ক্রিয়ার মধ্যে পার্থক্য কি, এটা জিনিসটা একটু বুঝতেছি না স্যার। কর্ম আর ক্রিয়া আচ্ছা কাকে বলে? আচ্ছা আচ্ছা একটু পরে বলতেছি। এখন আবার একটু খেয়াল করেন, একই বাক্য প্রথমবার ছিল গরু ঘাস খায়, দ্বিতীয়বার এই বাক্যের প্রকাশভঙ্গিটাই করে দিলাম হলো গরু কর্তৃক ঘাস খাওয়া হয়। তার প্রকাশ অর্থ কিন্তু ঠিক আছে, তাহলে অর্থ ঠিক রেখে প্রকাশের ভঙ্গিটা আলাদা হয়ে গেছে। তাই এটা হচ্ছে আরেকটা ধরনের বাক্য। এটা দায় দেয়, এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? এখন এইটাকে আরেকটা প্রকাশভঙ্গিতে আমি আনতে পারি। যেমন এটা দেখলাম গরুর খাওয়া হয়, তাহলে এইখানেও কিন্তু আরেকটা প্রকাশভঙ্গি পেলাম আমরা। তাহলে বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে এই কারণেই বলে বাচ্চ। দেখেন খেয়াল করে, একই বাক্য প্রকাশভঙ্গি হলো 3 রকম। কেন? কখনো কখনো ওই যে বললাম যে কোন পদকে গুরুত্ব দিচ্ছি আমরা তার উপরে হলো মূলত নির্ভর করে হলো বাচ্চাটা কীভাবে হয়। এখন সিম্পলি হিসাব, এই প্রথম বাক্যটা
এটা হচ্ছে কর্তাবাচ্যের বাক্য বা কর্তৃবাচ্যের বাক্য, ঠিক আছে। এটা হচ্ছে কর্মবাচ্যের বাক্য, এটা হচ্ছে ভাববাচ্যের বাক্য। এখন আপনাদের সুবিধার জন্য এগুলো লিখে নিচ্ছি, ঠিক আছে। এই যে যা আশা করতেছিলাম ঠিক সেটাই হয়েছে। আজকে বোর্ড ছাড়া আলোচনা অসম্ভব একটা বিষয়। ঠিক এখন আমাদের কারেন্ট চলে গেল, ঠিক আছে। তো এখন আচ্ছা, অন্য কোনো রুমে যাওয়া যাবে না সোহেল ভাই? হ্যালো, কেউ একজন কেউ কেউ একজন মাইক্রোফোনটা অফ করেন, আপনাদের জন্য এদিক দিয়ে খুব হইচই শব্দ শোনা যায়, সমস্যা হয়। যাই হোক, যেটা বললাম শুরুতেই যে কারেন্ট চলে যাবে, এই যে আবার আসতে কিন্তু আমার আবার কাজের 14 আওয়াজ আছে, আবার আধা ঘন্টা আগের থেকে লেখা লাগবে, ঠিক আছে। কারেন্ট ক্যানেটে টাঙ্গাইলে চমচম খাওয়ায়েন স্যার, তাহলে স্ট্রং হবে। তা না, কারেন্টে তো কত কিছু দেয়, লোভ দেখাইলাম, চমচম খাওনি, তার বেতন বাড়াই দেউনি, সুন্দর একটা বিয়ে করাই দেউনি, তাও তো লাভ হয় না, যায় আসে আর যায়, ঠিক আছে। ধরু আমার ওই পরিশ্রমটা আবার করা লাগলো। যাই হোক, আবার কেউ একজন ওই এটা অফ করেন ভাই। কর্তাবাচ্য, তারপর কর্মবাচ্য হবে হলো তারপর আসে হলো ভাববাচ্য। ভাববাচ্য হলো আচ্ছা, এই 3টা বাক্য লিখছিলাম। এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এখন বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গির নাম বাচ্য, বারবার বলতেছি, দেখেন ওই 3টা বাক্যে একটা বাক্যকে 3 ভাবে প্রকাশ করে দেওয়া আছে। ওটা বাচ্য। বাচ্য 3 প্রকার: কর্তাবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। যে বাচ্যে কর্তা প্রধান, ক্রিয়া কর্তা অনুসারী হয়, তাকে বলে কর্তাবাচ্য, প্রথম বাক্যটা। যে বাচ্যের কর্মর অর্থই বিশেষভাবে প্রতীয়মান হয়, ক্রিয়া কর্ম অনুযায়ী হয়, তাকে বলে কর্মবাচ্য, মাঝখানের বাক্যটা। যে বাচ্চে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রতীয়মান হয়, তাকে বলা হয় ভাববাচ্য। তাইলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন কেন কর্তা কর্ম ক্রিয়াকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, যেন বোঝার জন্য একটু সহজ হয় জিনিসটা আপনাদের, এই আর কিছু না। তাইলে বাক্যের প্রকাশভঙ্গি বাচ্য 3 প্রকার: কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এখন যে জিনিসটা আমাদের ক্ষেত্রে একটু বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো বাচ্য চেনা। আমি আমার এই দীর্ঘ শিক্ষকতার জীবনে দেখেছি অনেকেই, অনেক শিক্ষার্থী তো বটে, অনেক শিক্ষকরাও কোনটা কোন বাচ্য এটা চিনতে পারে না। ওই বইয়ের উদাহরণগুলো মনে রাখে, বাইরের থেকে একটু অন্য কিছু বললেই দেখা যায় যে এলোমেলো করে ফেলে। সেক্ষেত্রে এখন প্রথম টার্গেট হলো কোনটা কোন বাচ্য সেটা চেনা। আপনি একটু খেয়াল করেন, সংজ্ঞা অনুযায়ী যে বাচ্চের ক্রিয়া প্রধান, যে বাচ্চের ক্রিয়া কর্তা অনুসরণ করে, কর্তার অর্থ বিশেষভাবে প্রতীয়মান হয়, তাকে বলে কর্তাবাচ্য। কীভাবে আপনি প্রথম বাক্য দেখে এটা চিনবেন? সংজ্ঞা থেকে। আবার যে বাক্যের কর্মের অর্থ বিশেষভাবে প্রতীয়মান হয়, ক্রিয়া কর্ম অনুযায়ী হয়, তাকে বলে কর্মবাচ্য। কীভাবে চিনবেন এটা? এটা চেনা যায় না। এই জন্য কয়েকটা বৈশিষ্ট্য আছে বাচ্চের, যেগুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি যেটা বারবার গুরুত্ব দিই আপনাদের জন্য, যে এটা যদি শুধু শুধু মুখস্থ করতে যাই আমরা, তাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। যেটাকে ব্যাকরণের ভাবে বলা হয় হলো অবরোহ পদ্ধতি, উদাহরণ থেকে সূত্র। আপনারা এই বিষয়টাই খেয়াল রাখবেন, উদাহরণ থেকে সূত্র। তার অনেক সময় ক্লাসরুমে পড়াইতেও দেখবেন আপনাদের মনে পড়ে গেছে ওইটার বাকি অংশটা, ঠিক আছে। তো
এখন আমরা বাচ্য চিনব সংজ্ঞা দেখে, উদাহরণ দেখে। আচ্ছা, এখন কি কি বৈশিষ্ট্য থেকে বুঝবো আমরা যেটা কর্তা বাচ্য, একটু খেয়াল করি। কর্তা বাচ্চে প্রথমত কর্তায় শূন্য বিভক্তি হয়। এই যে কর্তা বাচ্য চেনার একটা প্রথম সূত্র খেয়াল করেন, দেখেন কর্তা বাচ্চে কর্তায় শূন্য বিভক্তি হয়। এই যে গরু উদাহরণের সাথে সাথে মিলাইয়া কর্তায় শূন্য বিভক্তি আছে, ঠিক আছে? তাহলে চেনার জন্য আপনার একটা সূত্র গেল যে কর্তায় শূন্য থাকে, ঠিক আছে? তারপর কর্মে শূন্য দ্বিতীয়া অথবা ষষ্ঠী বিভক্তি হতে পারে। এখন এইখানে প্রথম বাক্যটা আবার খেয়াল করেন, গরু ঘাস খায়, এখানে কর্মপদ হচ্ছে ঘাস, ঘাসের সাথে বিভক্তি কি আছে? এখন আছে শূন্য। ওইখানে দ্বিতীয়াও থাকে, অনেক সময় ষষ্ঠীও থাকে, কিন্তু দ্বিতীয় আর ষষ্ঠী খুব কম সংখ্যক ক্ষেত্রে থাকে, সাধারণত শূন্যই থাকে, ঠিক আছে? তাইলে আবার একটু খেয়াল করে কর্তাবাচ্য চিনব হলে আমরা প্রথমত সংজ্ঞা থেকে যে কর্তার অর্থপ্রধান থাকবে, ক্রিয়াকর্তা অনুসারী হবে, এভাবে চেনা যায় না সাধারণত। না গেলে যেটা করব আমরা, কর্তায় শূন্য থাকে, কর্মে শূন্য থাকে, দ্বিতীয় থাকে অথবা ষষ্ঠী থাকে। আপনারা অবশ্যই এই উপরের উদাহরণের সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে, ঠিক আছে? যেহেতু কর্তৃবাচ্য তাই কর্তা প্রধান, সরি আবার কারেন্ট চলে গেছে, ঠিক আছে? তা এখন এই ক্ষেত্রে আসলে একটা সর্বে একটু ঘুরে দেওয়া হচ্ছে পাশের কোনো ক্লাসরুমে পাওয়া যায় কিনা, তাহলে ক্লাসরুমেই যাই। মার্কার আছে তো, ঠিক আছে? যদি কোনো ক্লাসরুম খালি থাকে, ওটা ছিল তো, এই জন্য আমরা রুম চেঞ্জ করে এই রুমে আসলাম ইনশাল্লাহ। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমরা কীভাবে চিনব হলো কোনটা কর্তাবাচ্য কর্মবাচ্য এগুলো নিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে এখন আমি যেটা লিখতেছিলাম, কর্তাবাচ্যে কর্তায় শূন্য, তারপর কর্মে শূন্য দ্বিতীয়া ষষ্ঠী, তারপর ক্রিয়া তারপর হবে হলো কর্তা প্রধান, তারপর ক্রিয়া, এখন একটু আবার বলি যে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে কর্তাবাচ্য চিনব কী করে, সেক্ষেত্রে এখন যে বুদ্ধিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন সেটা একটু খেয়াল করে দেখেন। যে কর্তাবাচ্যের বাক্য গরু ঘাস খায়, এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে নিলাম। স্ট্যান্ডার্ড হিসেবে নিলাম এই কারণে যে এইটা দেখেও যে আমি যেটা বললাম যে অনেক সময় হুট করে ওই এত মুখস্থগুলো মনে থাকে না, তো যেহেতু অত মুখস্থগুলো মনে থাকে না, তার জন্য এরকম একটা উদাহরণ দিয়ে আপনি নিজেও পড়বেন, বাচ্চাদেরও পড়াবেন, তাহলে পড়াইতে মুখস্থ হয়ে যাবে, আপনার ভুল হবে না। তো যাই হোক, যে প্রথমে কর্তাবাচ্যে কর্তায় শূন্য হয়, কর্তায় শূন্য, এই যে এখানে দেখেন তাই আছে, কর্তায় শূন্য আছে গরুর সাথে। কর্মে শূন্য দ্বিতীয়া ষষ্ঠী হয়, তাই আছে। বলা হইতেছে কর্তা প্রধান, এটা কিন্তু একটা সহজ জিনিস যে কর্তাবাচ্য অবশ্যই এখানে কর্তাবাচ্যাই হবে প্রধান, কর্মবাচ্যে, ঠিক আছে, কর্মবাচ্যাই হবে প্রধান, ভাববাচ্যে ক্রিয়া প্রধান। ওই যে আবার বাক্যটা খেয়াল করেন, কর্তা কর্ম ক্রিয়া মিলা হয় বাক্য, ঠিক আছে? তো তাইলে আমরা কর্তাবাচ্য চিনব প্রথমে কর্তায় শূন্য বা প্রথমা বিভক্তি দেখে নাই বা চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তারপরে খেয়াল করবো কর্তাবাচ্যের কর্মে শূন্য, হ্যাঁ শূন্য দ্বিতীয়া অথবা ষষ্ঠী থাকে। যেহেতু কর্তাবাচ্যের বাক্য তাই এখানে কর্তার অর্থ প্রধান থাকবে। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিয়া কর্তানুসারী হবে। অর্থাৎ এখানে কর্তা যদি হয় হলো উত্তম পুরুষ, তাহলে ওখানে ক্রিয়াটাও হবে উত্তম পুরুষের। আবার এখানে কর্তা যদি হয় নাম পুরুষের, তাহলে ক্রিয়াটাও হবে নাম পুরুষের, ঠিক আছে? এটা একটা কর্তাবাচ্য চেনার একটা মোটামুটি সহজ বুদ্ধি, ভালো বুদ্ধি। তাহলে দেখেন যে বইয়ে যে কোনো বইতে আপনি দেখবেন না কেন, সংজ্ঞায় বলে যে বাচ্চা কর্তার অর্থপ্রধান থাকে, ক্রিয়া কর্তা অনুসারী হয়, তাকে বলে কর্তৃবাচ্য। কিন্তু এটা প্রায়ই চিনতে সমস্যা হয় দেখে আমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করব। বৈশিষ্ট্যগুলো লিখে নিলাম, নিজেদের মতো করে শিখে নিলাম একটু বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আছে আমরা যখন চিনব কর্মবাচ্য। কর্মবাচ্যটা আবার কী করে চিনি, এটা
বৈশিষ্ট্যগুলো আবার একটু লক্ষ্য করেন আপনারা সবাই। কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, এখানে চিনবেন কী করে এই একটু খেয়াল করেন। গরু কর্তৃক, ওই দেখেন গরুর সাথে কর্তৃক বিভক্তিটা যোগ করা আছে। ঠিক আছে, এটা তৃতীয়া। এখন যদি তৃতীয়া না বলেন অনুসর্গ, তাও চলবে। ঠিক আছে, তাহলে কর্তায় তৃতীয়া বিভক্তি হয় কর্মবাচ্যে, কর্তায় শূন্য বিভক্তি হয় হলো কর্তাবাচ্যে। এরপর কর্মে সবসময় শূন্য হয়। তাইলে কর্মবাচ্যের বৈশিষ্ট্যের মধ্যে আরও একটা বৈশিষ্ট্য হলো কি, কর্মবাচ্যের কর্মে সবসময় শূন্য বিভক্তি থাকে। ঠিক আছে, তারপর যেহেতু কর্মবাচ্য, তাই এই বাক্যের মধ্যে প্রধানটা হবে হলো কর্মপদ প্রধান হয়ে যাবে। এরপর ক্রিয়া কর্ম অনুসারী হবে। ঠিক আছে, আবার একটু ডিটেলে আসি আমরা ব্যাখ্যা করার জন্য। যে কর্মবাচ্যের বাক্যে যেমন কর্তায় তৃতীয়া হয়, যে গরু কর্তৃক তৃতীয়া আছে। তারপর কর্মবাচ্যের কর্মে শূন্য বিভক্তি হয়, যেমন ঘাস, ওটা হচ্ছে কর্ম। দেখেন তার সাথে এখানে এই যে শূন্য বিভক্তি দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু কর্মবাচ্যের বাক্য, তার কর্মপদই প্রধান, অর্থাৎ এই বাচ্যে এই ঘাস এটাই হচ্ছে প্রধান। ক্রিয়া কর্মের অনুসারী হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, ক্রিয়াপদ সবসময় কর্মপদের অনুসারী হয়। কিভাবে? যেমন এখানে আছে ঘাস, নাম পুরুষ, এখানে উত্তম পুরুষ থাকলে ওটাও চেঞ্জ হইতো, আবার মধ্যম পুরুষ থাকলে ওটাও চেঞ্জ হইতো। তার মানে কি, কর্তাবাচ্যে ক্রিয়া পাল্টায় কর্তা অনুযায়ী, কর্মবাচ্যে ক্রিয়া পাল্টায় কর্ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে এইভাবে চিনলাম। আচ্ছা, এরপর থাকে ভাববাচ্য। এখানে ভাববাচ্যটাও বৈশিষ্ট্যগুলো একটু লিখি, আপনাদের জন্য সুবিধা হবে। ভাববাচ্যে দেখেন খেয়াল করে, কর্তায় হয় দ্বিতীয়া, কোনো সময় তৃতীয়া, কোনো সময় ষষ্ঠী। তাহলে ভাববাচ্যের কর্তায় দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী সবই হয়। তবে 100টার মধ্যে 99-এর উপরের ক্ষেত্রে দেখবেন ষষ্ঠী অর্থাৎ রয়ের হচ্ছে। ঠিক আছে, তো এখানে কর্তায় কিন্তু দ্বিতীয়াও হইতে পারে। যেমন ধরেন আমাকে ঢাকা যেতে হবে, এই আমাকে ঢাকা যেতে হবে, এখানে আমাকে সাথে কে বিভক্তি দ্বিতীয়া যোগ করা আছে, আমার কর্তৃক কাজটি হবে না, এখানে তৃতীয়া যোগ করা আছে, এরকম থাকে। কিন্তু ভাববাচ্যে সাধারণত 100টার মধ্যে 99টার উপরে থাকে রয়ের, অর্থাৎ ষষ্ঠী। সুতরাং কর্তায় ষষ্ঠী বিভক্তি থাকে, এটা বলা যেতে পারে। তাহলে আবার একটু যদি খেয়াল করেন, কর্তায় শূন্য বিভক্তি মানে হচ্ছে গিয়া কর্তাবাচ্য, কর্তায় তৃতীয়া মানে হলো কর্মবাচ্য, কর্তায় দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী মানে হচ্ছে ভাববাচ্য। তাহলে আমরা এভাবে কিন্তু চিনে ফেলা যায়। তারপর যেটা খেয়াল করব, যে আগের দুইটাতে আমরা কিন্তু বলছি কর্তাবাচ্যে কর্মে শূন্য দ্বিতীয়া হয়, ষষ্ঠী হয়। কর্মবাচ্যের সময় বলছি কর্মবাচ্যে কর্মে শূন্য হয়। ভাববাচ্যে এসে কী বলতেছি, কর্মপদ নাই, মানে কর্মপদ থাকে না। ঠিক আছে, এটা ভাববাচ্য চেনার আরও একটা পদ্ধতি, যে ভাববাচ্যে সাধারণত কর্মপদটা থাকে না। ঠিক আছে, অর্থাৎ ভাববাচ্যের ক্রিয়া সবসময় অকর্মক হয়। অর্থাৎ কর্মবাচ্য থেকে ভাববাচ্য, ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করা যায় না। ঠিক আছে, এই জন্য ব্যাকরণে একটা প্রশ্ন থাকলে যে ক্রিয়াপদ কি হলে সেটার কর্মবাচ্যে রূপান্তর করা যায় না। ঠিক আছে, উত্তর হচ্ছে অকর্মক হলে। আর ক্রিয়াপদ কি হলে সেটা ভাববাচ্য হয় না, উত্তর হচ্ছে সকর্মক হলে। তার মানে বুঝতে পারতেছেন তো, কোনো বাক্যে যদি কর্মপদ থাকে তাহলে সেটাকে ভাববাচ্য হবে না, আর কর্মপদ যদি না থাকে তাহলে সেটা কর্মবাচ্য হবে না, কারণ কর্মবাচ্যে কর্মেই প্রধান, ভাববাচ্যে কর্মটাই থাকে না। ঠিক আছে, আচ্ছা, তাইলে ভাববাচ্যে কর্ম থাকে না। ঠিক আছে, ভাববাচ্যে অবশ্যই ক্রিয়াপদটাই হয় প্রধান। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন যে কর্তাবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্ম প্রধান, ভাববাচ্যে ক্রিয়া প্রধান, এই যে ঘুরে ফিরে সেই
কর্তা কর্মক্রিয়া আমরা কিন্তু সেখানে ফিরে আসতেছি বারবার, ঠিক আছে। তারপর এটা আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে নাম পুরুষের ক্রিয়া হয়। ভাববাচ্যের বাক্যে সবসময় নাম পুরুষের ক্রিয়া হয়, অর্থাৎ নাম পুরুষ তো আছে, সে তিনি তারা, আপনি সে তিনি তারা যারা, এই ধরনের হয়, করিম রহিম, এই সমস্ত নাম পুরুষদের সবসময় ভাববাচ্যের ক্রিয়াটা হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আপনাকে বাক্য দেখে মোটামুটি মনে রাখতে হবে, রাখালেই আপনি একটা চমৎকার একটা আইডিয়াতে আপনি চলে আসবেন যে না কোনটা কোন বাচ্য, আশা করি চিনতে পারবেন এভাবে, ঠিক আছে। সংজ্ঞা থেকে বাচ্য চেনা একটু কঠিন, ঠিক আছে। সেক্ষেত্রে যা করবেন আপনারা সেটা বললাম, এবং এই যে নিচে যে পয়েন্টগুলো লিখছি আপনারা কল্পনাও করতে পারবেন না এসএসসি এইচএসসি লেভেলে এগুলোতে কত হাজারবার করে অবজেক্টিভ প্রশ্ন আসছে। কর্তা বাচ্চায় কর্তা কী হয়, কর্মবাচ্চায় ক্রিয়া কী হলে কর্মবাচ্চা হয় না, এই ধরনের প্রশ্ন অসংখ্য টেস্ট পেপার খুললেই পাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু জরুরিও বটে, গুরুত্বপূর্ণও বটে। ওই ক্যাডেটে যখন আপনারা ক্লাস নেবেন বা যারা ক্লাস নেবেন, এই বিষয়গুলো তাদের জন্য একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, অনেক সময় বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যাই হোক, এগুলো আমরা বাচ্চ কী, এটা কীভাবে চিনব সেগুলো। এখন বাচ্চে পরিবর্তন করা, আশা করি আপনারা বিষয়টা আমার কথাটা বুঝতে পারতেছেন যে বাচ্চে পরিবর্তন করব, অর্থাৎ কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য থেকে কর্তাবাচ্য, আবার ভাববাচ্য থেকে কর্তাবাচ্য, এরকম পরিবর্তন করাটা আর কি। সেক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো বোর্ডে লেখা আছে, সেই বৈশিষ্ট্যগুলো সরাসরি বসায় দিলেই এক বাচ্চা থেকে আরেক বাচ্চা রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে শুধু খেয়াল করতে হবে বাক্যের অর্থ যেন আকাশ পাতাল পরিবর্তন না হয়, ঠিক আছে। এখন কয়েকটা জিনিস আর একটু খেয়াল করতে হবে, যেমন এই একটা বাক্য, করিম ছবি আঁকে, এই বাক্যটাকে একটা জিনিস খেয়াল রাখেন, প্রথমে আমাদের বুঝতে হবে যে এটা কোন বাচ্য, ঠিক আছে। এটা কর্তা বাচ্য, ঠিক আছে, কারণ কর্তায় শূন্য, কর্মে শূন্য, ক্রিয়া কর্তা অনুযায়ী হয়েছে, ওই জন্য এটা কর্তৃবাচ্যের একটা বাক্য। এখন এইটাকে ভাববাচ্যে পরিণত করা যাবে না, ঠিক আছে। বিষয়টা খুব সোজা, কেন যাবে না, এখানে কর্ম, ওই যে ছবি কর্ম এটা আছে, ঠিক আছে। যেহেতু ভাববাচ্যে কর্ম থাকে না, ক্রিয়া অকর্মক লাগে, সুতরাং এটা কর্মবাচ্য ভাববাচ্যে রূপান্তর হবে না। তাহলে এই কর্তাবাচ্যের বাক্যটাকে শুধুমাত্র কী বলে আপনার কর্মবাচ্যে পরিণত করা যাবে। তাহলে কর্মবাচ্য পরিণত করার সময় আমরা যেটা করব, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো ওই যে এখন উপরে যেটা লিখছি দেখেন, যে কর্তাবাচ্যে কর্তায় শূন্য হয়, ঠিক আছে, আর কর্মবাচ্যে কী হয়, পরিবর্তন হয়, কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয়। তাহলে আমরা কী লিখব, কর্তায় তৃতীয়া অ্যাড করে দেই, করিম কর্তৃক। এখন একটা জিনিস খেয়াল করেন যে একটা প্রশ্ন আসতে পারে যে কর্তৃক কেন, করিম দ্বারা দিলেও তো হইতো, ওই আপনার কী বলে এটাকে দ্বারা দেওয়া, কর্তৃক অর্থাৎ তৃতীয়া বিভক্তি বলতে তো দ্বারা দেওয়াও বোঝায়, তাহলে এটা হইতে সমস্যাটা কোথায়। এটা আসলে এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা দেখেন জিনিসটা শুনতে খুব অড লাগে যে করিম দ্বারা, এজন্য আমরা সাধারণত বলে দিই যদি ব্যক্তিবাচক থাকে তাহলে সেক্ষেত্রে কর্তৃক ব্যবহার করবেন এটার মতো, আর যদি বস্তুবাচক থাকে তাহলে দ্বারা, যেমন হাত থাকতো তাহলে হাত দ্বারা বলতাম, ঠিক আছে, টাকা থাকতো তাহলে বলতাম টাকা দ্বারা, আর এখানে যেহেতু ব্যক্তিবাচক আছে এই জন্য কর্তৃক ব্যবহার করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কী পাইলাম, কর্মবাচ্যের বৈশিষ্ট্য আছে, কর্তায় তৃতীয়া যোগ করছি, কর্মে শূন্য, ঠিক আছে। তাহলে কর্মটা দেই বসায়, সরি কী লিখতে কী লিখছি, কর্মটা বসায় দিই, হলো ছবি, শূন্য বিভক্তি আছে। এবার আঁকে, করিম কর্তৃক ছবি আঁকে, ঠিক আছে। এই যে এই ক্রিয়াটাকে এখন একটা বিশেষ্য বানায় নিতে হবে, আঁকা হয়, এই হলো অতিরিক্ত হদাতুর সাহায্য হয় না, আপনার বাক্য কমপ্লিট হলো। তাইলে বৈশিষ্ট্যগুলো আনলাম, আর বাক্য ঠিক রাখার জন্য যেটা ক্রিয়াপদ ছিল, দেখেন এখানে ক্রিয়াপদ ছিল আঁকা, এই ক্রিয়াপদটাকে আমরা কি করছি, ক্রিয়াবাচক বিশেষ্য বানায় নিয়েছি, আঁকে হয়ে গেছে আঁকা, আর অতিরিক্ত আর একটা হধাতুর সাহায্য নিয়ে আমরা চমৎকার একটা বাক্য করে ফেললাম। তাহলে করিম কর্তৃক ছবি আঁকা হয়, এটা হয়ে গেল এটার কর্মবাচ্য, ঠিক আছে। এইবার আরও যেটা খেয়াল করব আমরা,
এখন মনে করেন নিচেরটা তো কর্মবাচ্যের বাক্য, এটাকে কর্তাবাচ্যে পরিণত করব আমরা, তাইলে কি করব? তাইলে কর্তাবাচ্যের বৈশিষ্ট্য কর্তায় শূন্য, কর্মে শূন্য, দ্বিতীয়া ষষ্ঠী, কর্তার প্রাধান্য থাকে, ক্রিয়া কর্তা অনুসারী হয়, এই বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে। তাহলে কর্তাবাচ্যে কর্তাতে হয় শূন্য, তাহলে তৃতীয়া বাদ দিয়ে বলতে হবে করিম, ঠিক আছে? কর্মে শূন্য, তাহলে ছবি, তাহলে আল্লাহ লাখ বাক্যটাকে হলো করিম ছবি। এই যে আগের বার ক্রিয়াপদটাকে বানাইছিলাম হলো বিশেষ্য, এবার বিশেষ্যটাকে আবার ক্রিয়া বানাই দিতে হবে, তাহলে করিম আঁকাটা হয়ে গেল আঁকে, তাহলে আপনার কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তর হয়ে গেল। জিনিসটা একটু খেয়াল করে, ঠিক আছে? আবার বলে আমি ফুল প্রসেসটা, যে আমরা জানি কর্মবাচ্যে কর্মে কর্তায় তৃতীয়া হয়, তাহলে করিম কর্তৃক যোগ করে দিছি, ঠিক আছে? ছবি শূন্য বিভক্তি আছে, এই আমরা জানি কর্তৃবাচ্যে যেটা ক্রিয়া, কর্মবাচ্যে সেটা বিশেষ্য বানায় নিতে হয়, নিয়ে তারপর অতিরিক্ত একটা হ দিয়া ক্রিয়াপদ গ্রহণ করে ফেলতে হয়। তার জন্য আমরা কী করছি, করিম কর্তৃক ছবি এই আঁকে বিশেষ্য বানায় হয়েছে আঁকা হয়। আর এখন যদি আমরা উল্টা করব, আবার কর্মবাচ্য থেকে কর্তাবাচ্যে পরিণত করব, তাইলে কর্তাবাচ্যে তো তৃতীয়া থাকে না, সুতরাং এটা বাদ দিতে হবে। আর এই যে আঁকা হয় এটা যে বিশেষ্য, এটা হয়ে যাবে ক্রিয়া, তাইলে একবারে সহজ করিম ছবি আঁকে, ঠিক আছে? আচ্ছা, আরও দু একটা উদাহরণ করি এরকম, আমরা দেখবেন একটা সহজ হয়ে আসবে বিষয়টা। যেমন ধরেন বাক্যটা হচ্ছে রবি গীতাঞ্জলি লেখেন, ঠিক আছে? লিখেন বা লেখেন। আচ্ছা, এখন এটা দেখে আমাদের বলতে হবে যে এটা কোন বাচ্য, ঠিক আছে? তো কর্তায় শূন্য, কর্মে শূন্য, ক্রিয়াকর্তা অনুসারী আছে, তার মানে এটা কর্তৃবাচ্য। এখন এখানে একটা কর্মপদ আছে গীতাঞ্জলি, তাই এটাকে কর্মবাচ্যে পরিণত করা যাবে, ভাববাচ্যে পরিণত করা যাবে না। তাহলে এটাকে কর্মবাচ্যে যখন পরিণত করব, তাহলে আবার সেই আগেরটার মতো এখানে যথারীতি রবি, এরপরে কর্তায় তৃতীয়া, তারপর গীতাঞ্জলি, ঠিক আছে? লিখেন বিশেষ্য বানাই দিতে হবে, লেখা হয়, বাস, এ হলো আপনার কর্মবাচ্য হয়ে গেল, ঠিক আছে? কারণ এটাকে আবার কর্তাবাচ্যে পরিণত করব, ওই একই ব্যাপারটা কিন্তু একই। তাহলে আমি এটাকে কর্তা করব, রবি কর্তৃক বাদ দিতে হলো রবি, গীতাঞ্জলি শূন্য বিভক্তি ঠিকই আছে, তারপর ওই লেখানে ক্রিয়াপদ লিখেন বানাই দিলেই কর্তাবাচ্য পরিণত হয়ে গেল। আচ্ছা, এরপর একটা জিনিস একটু সতর্ক থাকতে হবে সবাই কিন্তু এটা দারুণভাবে মানে মিস করে, সবাই করে, আপনারা যেন না করেন, এই জন্য আপনাদের একটু সতর্ক করে দিতেছি যে কর্তাবাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করার সময় কোনো সময় আছে একটু সতর্ক থাকতে হয়, নাহলে বড় ধরনের একটা সমস্যা দেখা যায়। যেমন এই উদাহরণটাই দেখেন, আর একটু চেঞ্জ করে নিচ্ছি। লাইনটা হলো রবি গীতাঞ্জলি রচনা করেন, ঠিক আছে? এখন এইটা আগের মতো করে যদি আমরা বলি যে রবি কর্তৃক গীতাঞ্জলি রচনা করা হয়, তাহলে হবে না, ঠিক আছে? এইবার আমাদের গুরুত্ব দিতে হবে এই যে একটা মিশ্র ক্রিয়া আছে, রচনা করেন। আপনারা তো ক্রিয়া চ্যাপ্টারে নিশ্চয়ই খেয়াল রাখছেন যে ওটা একটা মিশ্র ক্রিয়া, মনে আছে নিশ্চয়ই, যে গোল্লায় যাও, রাজি হও, তোমায় দেখে প্রীত হলাম, তারপর এই ধরনের অসংখ্য মিশ্র ক্রিয়া থাকে। এই মিশ্র ক্রিয়া যদি থাকে কখনো কর্মবাচ্যে, তৎসম মিশ্র ক্রিয়া, সংস্কৃত মিশ্র ক্রিয়া, এই যেখানে রচনা শব্দটা খেয়াল করেন, এই রচনার শব্দখানে কিন্তু এটা তৎসম শব্দ, তাহলে ওখানে একটা তৎসম মিশ্র ক্রিয়া ঘটনা হয়েছে। সেক্ষেত্রে আমাদের এটাকে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণে পরিণত করে দিতে হবে, ঠিক আছে? যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ অর্থাৎ হচ্ছে এটা ইংরেজিতে যেটাকে বলে পাস্ট পার্টিসিপল, সেই পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। তাহলে এইটাকে আমরা যখন কর্মবাচ্য করব, তাহলে যথারীতি রবি, এর সাথে যোগ করে দিতে হবে তৃতীয়া, রবি কর্তৃক গীতাঞ্জলি। এইবার এই যে এই ওস্তাদিটুকু করতে হবে, তাহলে এইটার কর্মবাচ্য করলে হবে রবি কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়, ওই যে রচনা হয়
ওখানে একটু চেঞ্জ করে আমাদের দিয়ে পার্টিসিপেট করে বলতে হলো রচিত হয়। ঠিক আছে, মিশ্র ক্রিয়া ছিল দেখে। আবার ধরেন আকবর বাংলা জয় করেন, ঠিক আছে, ওই যে জয় করেন ঝামেলা হয়েছে মিশ্র ক্রিয়া, তাহলে ওখানেও পার্টিসিপেট করে বলতে হবে আকবর কর্তৃক বাংলাদেশ বিজিত হয়। ঠিক আছে, তারপর শাহজাহান তাজমহল নির্মাণ করেন, ওই যে নির্মাণ করেন একটা মিশ্র ক্রিয়া, সেখানেও আমাদের লিখতে হবে শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়। ঠিক আছে, আমরা চন্দ্র দর্শন করছি, মিশ্র ক্রিয়া দর্শন করছি, তাহলে বলতে হবে আমার কর্তৃক বা আমাদের কর্তৃক চন্দ্র দৃষ্ট হচ্ছে। ওই যে একটু জাস্ট মিশ্র ক্রিয়া হলে এই পার্টিসিপেট করে দিতে হয়, যদি না হয় নর্মাল ক্রিয়া হয় তাহলে আপনারা দেখলেন একবারে যা আছে তাই। ঠিক আছে, তাহলে কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য বা কর্মবাচ্য থেকে কর্তাবাচ্যে আনতে গেলে যেটুকু বললাম এটুকু মনে রাখলেই যথেষ্টরও বেশি। ঠিক আছে, এরপর থাকে হচ্ছে ভাববাচ্য, কর্তাবাচ্য থেকে ভাববাচ্য অথবা ভাববাচ্য থেকে কর্তাবাচ্যে পরিণত করা। এইবারও আপনাদের ওই বোর্ডের উপরের লেখাগুলো সেটা একটু মনে রাখেন, সহজ হবে আশা করি। ঠিক আছে, যেমন ধরেন একটা বাক্য ধরেন, এভাবে লিখলাম, তুমি কোথায় থাকো। আচ্ছা, এখন ওই যে বললাম, যেটা আমি বারবার বলতেছি কথাটা ঘুরে ফিরে, যে প্রথমে আমাদের জানতে হবে যে এইটা কোন বাচ্য। তুমি কোথায় থাকো কর্তায় শূন্য, ঠিক আছে, ক্রিয়াকর্তা অনুসারী কর্তৃবাচ্য, অথবা কর্তায় শূন্য বিভক্তি তারপরে কর্তৃবাচ্য, যে কোনো একটাভাবে এটা আপনাকে বুঝে নিতে হবে প্রথমে যে এটা কোন বাচ্য। তো এটাকে এখন ভাববাচ্যে পরিণত করা যাবে না, কর্মবাচ্যে পরিণত করা যাবে না। কারণ তো বারবার বলতেছি যে কর্মবাচ্যে কর্মটাই থাকে হলো প্রধান, সেই কর্মটা যদি না থাকে তাহলে সেটা কর্মবাচ্য হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং এটাকে ভাববাচ্যে রূপান্তর করা যাবে, কেন? কারণ এটা কর্ম নয়। এখন যদি ভাববাচ্যে পরিণত করতে যাই তাহলে ভাববাচ্যের বৈশিষ্ট্য দেখেন, এখানে লেখা আছে কর্তায় ষষ্ঠী দ্বিতীয়া বা তৃতীয়া যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কর্তায় ষষ্ঠী 99% ক্ষেত্রে ষষ্ঠী হয়, তাহলে এটা ষষ্ঠী যোগ করলে হবে হলো তোমার। ঠিক আছে, তারপর এই ক্রিয়াটাকে বানাইতে হবে বিশেষ্য, আর একটা নতুন ক্রিয়া আইনা এই বাক্য হয়ে গেল তোমার কোথায় থাকা হয়। তাহলে ভাববাচ্য কিন্তু সোজা। ঠিক আছে, যে কর্তার সাথে ষষ্ঠী বিভক্তি অ্যাড করে বা দ্বিতীয়া প্রয়োজন অনুযায়ী, যেখানে ষষ্ঠী লাগে ষষ্ঠী, যেখানে দ্বিতীয়া লাগে দ্বিতীয়া, এটা যোগ করে দিয়ে তারপর অনায়াসে বাচ্য করে ফেলা যায়। ঠিক আছে, এখন এইটা ভাববাচ্য থেকে কর্তাবাচ্য পরিণত করব। একই, এই যে ষষ্ঠী বাদ দিলে হয়ে যাবে তুমি। ঠিক আছে, তারপর ওই যে থাকা ক্রিয়াপদ হয়ে গেলে হলে থাকো, বাস, আর তো কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এখন ধরেন এইটাকে আমরা আরেকটু করে নিলাম, ধরেন একটু বাড়াই নিয়ে এভাবে লিখলাম যে এর সাথে মিলাই আর কি, উদাহরণ দেওয়ার জন্য। যেমন ধরেন এটা আমি টাঙ্গাইল থাকি, ঠিক আছে, এটা কর্তৃবাচ্য। কারণ এটাকে ধরেন ভাববাচ্য করব, ওই একই প্রসেস, সব একই প্রসেস। আমির সাথে যোগ করে দিলে, ষষ্ঠী যোগ করে দিলে হবে আমার। ঠিক আছে, তারপর টাঙ্গাইল, এই যে থাকিটাকে ক্রিয়া বিশেষ্য বানায় এই হয়ে গেল আপনার ভাববাচ্য। ঠিক আছে, তবে হ্যাঁ, একটা জিনিস সতর্কতার সাথে খেয়াল রাখতে হয়, ভাববাচ্যে যে কর্ম থাকে না এমন কোনো কথা না, থাকে, কিন্তু সেটি অনেক দুষ্প্রাপ্য, এই জন্য আমরা সাধারণত বলি থাকে না। আবার কোনো কোনো সময় দেখা যায় যে শুধুমাত্র কর্ম দিয়েই ভাববাচ্যের বাক্য হইছে। যেমন ধরেন গানটি গাওয়া হোক, ঠিক আছে, অথবা এবার একটা গান করা হোক, এই যে তাহলে গান কর্ম ছিল, তারপরে ওইটা ভাববাচ্য, এই জন্য যে এটা খুব রেয়ার। ঠিক আছে, আর ওই যে কে যোগ করবেন না যোগ করবেন ভাববাচ্যে, সেটা একান্তই আপনার উপর নির্ভর করবে শ্রুতিমধুরতার উপর। যেমন আমি ঢাকা যাব, এটা একটা কর্তৃবাচ্যের বাক্য। কারণ আপনি যদি বলেন যে আমাকে ঢাকা যেতে হবে আর আমার ঢাকা যেতে হবে, দুইটাই শুদ্ধ। মানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করবেন, ওতে অসুবিধা নেই। ঠিক আছে, তবে সাধারণত ওই যে বলা, অর্থবোধ আর সুস্পষ্টতা, শ্রুতিমধুরতার একটা বিষয় থাকে। এই সুস্পষ্ট শ্রুতিমধুর বাক্য যেটা, সেটা গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিলেই এটা ভালো হয়।
ঠিক আছে? তো যাই হোক, এরপর আপনারা একটু অবশ্যই ওই যে বাচ্চে রূপান্তর, কর্তা থেকে কর্ম, কর্ম থেকে কর্তা, আবার কর্তা থেকে ভাব, ভাব থেকে কর্তা, এই ধরনের রূপান্তরগুলো একটু খেয়াল করে দেখেন, পড়েন। এরপর একটা বাচ্য থাকে, সেটাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। ঠিক আছে? ইংরেজিতে যেটাকে বলে কোয়াসিভ। এই কর্মকর্তৃ বাচ্য হলো সংজ্ঞাটা এরকম যে কর্মপদ যখন কর্তা স্থানীয় হয়ে বাক্য গঠন করে তখন তাকে বলে কর্মকর্তৃ বাচ্য। ঠিক আছে? কর্মপদ যখন কর্তা হয়ে বাক্য গঠন করে, একটা জিনিসকে আপনারা খেয়াল করতেছেন, ব্যাকরণের এক একটা বিষয় এক একটা বিষয়ের সাথে রিলেটেড। ঠিক আছে? কারকে, যেমন যে 2 ক্লাসে শেষ হলো কারকের আলোচনাটা, এই কারকের আলোচনাটা যদি মানে ঠিকঠাক মতো আপনাদের মনে না থাকে, তাহলে কিন্তু আজকের বাচ্চ আলোচনাতেও মহা হাঙ্গামায় পড়বেন নিশ্চয়ই, আশা করি বুঝতে পারতেছেন। কারণ ওই কারকের পরিভাষাগুলোই তো এখনও ব্যবহার করতেছি। ঠিক আছে? এটাই কিন্তু তাই কিন্তু হয় আসলে। এই যে যেমন কর্মকর্তৃ বাচ্যের কর্তায় বললাম যে কর্মপদ যখন কর্তা স্থানে হয়ে বাক্য গঠন করে তখন তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্য। পদগুলো আসলে কর্ম, কিন্তু ব্যবহার হয় কর্তা হিসাবে। যেমন ধরেন কে বলে, একটা উদাহরণ সহজ করে লিখি, যেমন বাঁশি বাজে, এটা একটা কর্মকর্তৃ বাচ্চার বাক্য। এখন এই বাঁশি এটা অ্যাকচুয়ালি কর্মপদ, কিন্তু এখন ব্যবহার হয়েছে কর্তার মতো হয়ে, তাই এটা কর্মকর্তৃ বাচ্চা বলে। তারপর ধরেন এভাবে আমরা বলি অনেক সময় যে সাইকেল চলে, তাহলে এখানে সাইকেল কর্মকর্তৃ বাচ্য। এভাবে আগুন জ্বলে, ঠিক আছে? তারপর দরজাটা খুললো, সুতি কাপড় অনেক দিন থেকে, এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো দিয়ে কর্মকর্তৃ বাচ্যটা মোটামুটি বোঝা যায়। তাহলে আজকের পুরো অংশটা আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গির নাম হচ্ছে বাচ্য, 3 রকম: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। যে বাচ্যে কর্তা প্রধান, ক্রিয়া কর্তা অনুসারী হয় তাকে বলে কর্তৃবাচ্য। যে বাচ্চে কর্মপ্রধান, ক্রিয়া কর্ম অনুসারী হয় তাকে বলে কর্মবাচ্য। যে বাচ্চে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাববাচ্য। যদি ভুলে যেয়ে থাকেন বা এভাবে না চেনেন, তাহলে মনে রাখতে হবে কর্তা বাচ্চে কর্তায় শূন্য, কর্মে শূন্য দ্বিতীয়া ষষ্ঠী, ক্রিয়া কর্তানুসারী হয়। কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া, কর্মে শূন্য, ক্রিয়া কর্ম অনুসারী হয়। ভাববাচ্যে কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া, তৃতীয়া হয়। তারপর কর্মপদ থাকে না, ক্রিয়ার অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় এবং সবসময় নাম পুরুষের ক্রিয়া হয়। এগুলো খেয়াল করে তারপরে একটার থেকে আরেকটা রূপান্তর তো দেখলেনি। এরপর কর্মপদ যখন কর্তা স্থানীয় হয়ে বাক্য গঠন করে তখন তাকে বলা হয় কর্মকর্তৃ বাচ্যের বাক্য। তো আমাদের আজকের এই আনুষ্ঠানিক আলোচনাটা শেষ করব আমরা। তো আমাদের আনুষ্ঠানিকভাবে বোর্ডের আলোচনাটা শেষ করলাম। এখন আপনাদের যদি এমনি আরও কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে আজকের আলোচনা নিয়ে, তাহলে আসেন আমরা সেটা নিয়ে কথা বলি। ঠিক আছে? আল্লাহ হাফেজ।